রোহিঙ্গা শরণার্থীদের স্বল্প খরচে যোগাযোগের জন্য প্রতিটি ক্যাম্পে টেলিফোন বুথ স্থাপন করবে সরকার। এছাড়া ৩ দিনের মধ্যে ক্যাম্প এলাকায় টেলিটকের 2G নেটওয়ার্ক নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বিস্তারিত রিশাদ হাসানের প্রতিবেদনে। মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা শরণার্থীদের যোগাযোগ সুবিধা নিশ্চিত করার জন্য কক্সবাজারের শরণার্থী ক্যাম্পগুলোতে টেলিফোন বুথ স্থাপন করবে সরকার। একই সাথে আগামী ৩ দিনের মধ্যে টেলিটককে এসব এলাকায় 2G নেটওয়ার্ক নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের কাছে মোবাইল ফোনের সিম বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তাদের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য শরণার্থী শিবিরে টেলিটকের বুথ স্থাপন করা হবে। রোহিঙ্গা ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ উস্কানিমূলক ছবি বা ভিডিও আপলোড করলে তা মুছে ফেলা হবে বলে জানান তারানা হালিম। কক্সবাজারের বিভিন্ন জায়গায় বাংলাদেশি নাগরিকদের মতো নির্বিঘ্নে মোবাইল ফোন ব্যবহার করছে রোহিঙ্গারা। প্রয়োজনীয় কাগজপত্রের তোয়াক্কা না করেই তাদের হাতে সিম তুলে দিয়েছে বিভিন্ন কোম্পানি। সিম গ্যারে বাংলাদেশে তুলে দিই হদুন দিলে হনিয়ারে আর মোবাইল লইন তো আইলে দিয়া কিছু লইন না জানি। শরণার্থীদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি স্বীকার করেছে পুলিশও। এটা আমরা আমাদের নলেজে এসেছে। মোবাইল কোম্পানির যে ডিলার আছে তাদেরকে মেসেজটা পৌঁছে দেওয়া হয়েছে যে ন্যাশনাল আইডি ছাড়া এবং নির্দিষ্ট কোনো বাংলাদেশের নাগরিক ছাড়া অন্য কাউকে যদি সিম বিক্রি করা হয় তাদের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের কাছে সিম বিক্রি না করার নির্দেশ দেন। আমরা ম্যাসিভ ক্যাম্পেইন করব, সব মোবাইল অপারেটররা সেখানে এই বিষয়টি তুলে ধরবেন যে নিজের বায়োমেট্রিক ভেরিফাইড সিম অন্যের হাতে তুলে দিলে কোনো সমস্যা সংঘটিত হলে কিন্তু যার বায়োমেট্রিক্যালি ভেরিফাইড সিম তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। রোহিঙ্গাদের যোগাযোগের জন্য শরণার্থী শিবিরগুলোতে টেলিটকের বুথ স্থাপনের কথা জানান প্রতিমন্ত্রী। আমরা ওই তাদের ক্যাম্পগুলোকেই বেছে নিয়েছি যে ক্যাম্পে ক্যাম্পে এটা স্থাপন করা হবে। ম্যাসিভ ক্যাম্পেইন আমরা শুরু করে দেব আগামীকাল থেকেই, এবং এই ক্যাম্পেইনের মধ্য দিয়েই তারা জানবেন যে তার কোথায় গিয়ে সে কথা বলতে পারবে। রোহিঙ্গা ইস্যুতে কেউ যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানিমূলক ছবি ও ভিডিও ছাড়তে না পারে সে ব্যাপারে নজরদারি হচ্ছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। এখনো বাংলাদেশে আসছে রাখাইনে নির্যাতিত রোহিঙ্গারা। নোম্যান্সল্যান্ডে অসহায়ভাবে আটকে আছে অসংখ্য মানুষ। এদিকে লাখ লাখ শরণার্থীর মাঝে ত্রাণ সহায়তার কাজ শুরু করেছে সেনাবাহিনী। এতে সার্বিক ত্রাণ ব্যবস্থাপনায় খানিকটা শৃঙ্খলা ফিরে আসলেও রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা, আর ক্যামেরায় ছিলেন হায়দার আলী। গত কয়েক সপ্তাহের চিত্র এটি। শনিবার সকালেও দেখা যায় একই চিত্র, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। এরপর পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর থেকে মাঠে নামে সেনাবাহিনী। ত্রাণ নিয়ে সরাসরি উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে। সেখানে 4টি কক্ষে মজুত করা হচ্ছে ত্রাণ সামগ্রী। যদিও প্রথম দিনেই জায়গা সংকটে পড়েছেন ব্যবস্থাপকরা। মজুত কক্ষ থেকে ত্রাণ নিয়ে সরাসরি রোহিঙ্গাদের মাঝে বিতরণ করছে সেনাবাহিনীর আরেকটি ইউনিট। তবে প্রথম দিনে তাদেরকে নিয়ন্ত্রণে হিমশিম খেতে দেখা গেছে। এদিকে সংখ্যায় একেবারে কম হলেও এখনো থেমে নেই সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ। শরণার্থীগুলোতে প্রতিদিনই ঢুকছে নতুন রোহিঙ্গা। তাদের স্বর্ণালংকার টাকা পয়সা যে যার যা ছিল তা দিয়েই কিন্তু তারা মোটামুটি বাংলাদেশে পার হওয়ার চেষ্টা করতেছে। মিয়ানমারের নেত্রী অং সান সুচি জাতির উদ্দেশ্যে ভাষণে এবং দেশটির ভাইস প্রেসিডেন্ট জাতিসংঘে দাবি করলেও রাখাইন রাজ্যে এখনও রোহিঙ্গাদের বাড়ি পোড়ানো হচ্ছে। শুক্রবার বিকেলে ধারণ করা ভিডিও ও স্যাটেলাইট ছবিতে প্রমাণ মিলেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত 25 আগস্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর থেকে হত্যাকাণ্ডের পাশাপাশি রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেওয়ার খবর আসতে থাকে। এরই মধ্যে 4 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। বিশ্বজুড়ে এই জাতিগত নির্মূল ও অভিযানের সমালোচনার মুখে সূচি এবং ভাইস প্রেসিডেন্ট
অভিযান বন্ধ হবার দাবি করেছে। অ্যামনেস্টিও শুক্রবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনটিতে জানায়, রাখাইনে এখনো যে বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে তার অন্তত 3টি ভিডিও পেয়েছেন তারা। রাখাইনে জাতিগত নির্মূল অভিযান বন্ধে মায়ানমারকে চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। বাংলাদেশ ও তৎকালীন বার্মা সরকারের মধ্যে সম্পাদিত 1978 সালের দ্বিপক্ষীয় চুক্তির আলোকে রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফিরে যাওয়া সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, জাতিসংঘকে সম্পৃক্ত করে সমঝোতায় যেতে হবে। আগের চুক্তিতে রোহিঙ্গাদের মৌলিক অধিকার ফেরানোর নিশ্চয়তা ছিল না, এবার তা নিশ্চিত করতে হবে। আরও জানাচ্ছেন তহিদ শান্ত। মিয়ানমারে রোহিঙ্গা নিধনযোগ্য এবারই প্রথম তা কিন্তু নয়। তাদের সেনাবাহিনী এবং প্রত্যক্ষ উস্কানিদাতারা এর আগেও ভিটেমাটি থেকে উৎখাত করেছে রোহিঙ্গাদের। বাংলাদেশ স্বাধীন হওয়ার 7 বছরের মাথায় 1978 সালে রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের উৎখাত করা হলে 3 লক্ষের বেশি রোহিঙ্গা জাতিসত্তার মানুষ উদ্বাস্তু হয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। শরণার্থী প্রত্যাবর্তনে বাংলাদেশ ও বার্মার মধ্যে তখন দ্বিপাক্ষিক একটি চুক্তি সই হয়। বিশেষজ্ঞরা বলছেন, 78-এর এই চুক্তির মাধ্যমে রোহিঙ্গাদের নিজেদের অধিবাসী হিসেবে মেনে নিয়েছিল বার্মা সরকার। তাদের কেড়ে নেওয়া বাসভূমি ফিরিয়ে দেওয়ারও আশ্বাস দেওয়া হয়। মোটামুটিভাবে এবারকার 70 আর 90 দশকের এই দুই আগের পরিস্থিতি যদি দেখি, এবারকার মধ্যে আমি মনে করি যে ওই স্থায়ী সমাধানের বিষয়টা খুব বড় আকারে এসেছে। 70 বা 90 দশকে যেভাবে সেখানেও আক্রান্ত হয়েছিল, কিন্তু সেখানে যে পার পেয়ে যাওয়ার যে বিষয়টা ছিল, যারা আসলেই ঘটনাটা ঘটিয়েছিল, যেই কারণে এত লোক বাংলাদেশে চলে এসেছিল, এবার সেটা আর সম্ভব না। সরকারের সমস্যা না, এটা জাতির সমস্যা। জাতীয় পর্যায়ে এটাকে সমাধান করতে হবে। অর্থাৎ মানে কূটনৈতিক যে ব্যাপারগুলো, এই ক্ষেত্রে মানে একসাথে পথ চলা দরকার। এবার রোহিঙ্গা ইস্যুতে স্থায়ী সমাধানে যাওয়া উচিত বলে মনে করেন তারা। এটা কিন্তু এখন আর শুধু দ্বিপাক্ষিক চুক্তির বিষয় নয়। জাতিসংঘ যদি চাপ সৃষ্টি করতে পারে মিয়ানমারের উপরে, বা আন্তর্জাতিক মহল যদি চাপ সৃষ্টি করতে মিয়ানমারের উপরে, যে ঠিক আছে তোমরা বাংলাদেশের সঙ্গে একটা চুক্তি করো, একটা হলো যে এদেরকে ফেরত দিবে নিঃশর্তে, অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে এদেরকে ফেরত দিবে, যেটা 1978 যে কথাটা ছিল। আমি যথেষ্ট আশাবাদী যে যেই সমাধানের পথে আমরা যাচ্ছি বা যেভাবে আমরা যাচ্ছি, এটাকে আরো বাড়ানো দরকার, কোনো সন্দেহ নেই। এখানে বসে থাকলে কিন্তু হবে না। এখন আপনাকে নজর দিতে হবে রাশিয়া, যেহেতু রাশিয়া ওদের পক্ষে এখনো কথা বলছে, এবং চীন। রোহিঙ্গাদের যেন আর কোনোদিন এভাবে শরণার্থী হতে না হয়, সেই ব্যবস্থা করতে জাতিসংঘের মাধ্যমে কূটনৈতিক চাপ বাড়ানোর পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞরা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গাদের কবরস্থানে প্রতিদিনই বাড়ছে নতুন কবর। বনে জঙ্গলে মরে পড়ে থেকে 3.5 হাত মাটিও পাচ্ছেন না অনেকে। কক্সবাজারের রুখিয়া থেকে লাকমিনা জেসমিন সোমার আরেকটি প্রতিবেদন, যথারীতি ছবি তুলেছেন হায়দার আলী। বয়স ছিল 80-র কোটায়, তবু আরো 2 দিন বাঁচার আশায় জীবনের সবটুকু বোঝা কাঁধে নিয়ে বাংলাদেশে পাড়ি জমিয়েছিলেন তিনি। পথে পথে মৃত্যুজমকে তাড়িয়ে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছলেন ঠিকই, কিন্তু ধকল সামলে উঠতে পারলেন না। তীরে এসেই তরি ডুবল তার। শান্তির দূত সূচির দেশে জায়গা হয়নি এই বৃদ্ধের, তাই বাংলাদেশে আশ্রয় নিতে এসেছিলেন। কিন্তু এখানেও জীবন যুদ্ধে হেরে গেলেন তিনি। হয়তো এখন এই 4 পায়ের পালকিতে চড়েই তাকে চিরশান্তির দেশেই চলে যেতে হচ্ছে। পাহাড়ের উপর রোহিঙ্গাদের একমাত্র কবরস্থানে প্রতিদিনই বাড়ছে নতুন কবর। গত 27 বছরে একদিনে এত কবর খুঁড়তে হয়নি জমির উদ্দিনকে। আর বলল হত ধরো অনার এরকম মানির মধ্যে মানুষের নভর আর নেলা ফলানা খবর করে হইলে এই কয়দিনে যত কবর করেছেন উনি, যত কবর মানুষকে কবর দিয়েছেন, এই বয়সে উনি এত কবর উনি কোনোদিনই দেননি। এখন মুসলমান হিসাবে আর তো গাড়া বলি এই হিসাবে আর গাড়া বললে। রোদ বৃষ্টি মাথায় নিয়ে 2-3 সপ্তাহ হেঁটে বাংলাদেশে এসে ফের রোগ শোক আর ক্ষুধার সাথে লড়াই করতে হচ্ছে রোহিঙ্গাদের। যে লড়াইয়ে পরাজিতদের প্রথম সারিতে থাকছে বৃদ্ধরা। মাকে কবরে শুয়ে বলছিলেন ছেলে, ওষুধ তো ফার্মেসি থেকে নিয়ে আসছি, খাওয়া দিছি। আমি এখানে আবার আমাকে
দমন করার জন্য এখানে আসছি। পানিতে, পাহাড়ে, জঙ্গলে মরে পড়ে থাকছেন অনেকে। পরিবার পরিজন ও রাষ্ট্রহারা এই হতভাগারা বাংলাদেশে একা, পৃথিবীতেও একা। মৃত্যুর পর তাই দাফন কাফনেরও লোক পাওয়া যাচ্ছে না। লাশটা ওখানে জঙ্গলের ভিতরে। কি অবস্থা পাইছে? পাইছে যে উলঙ্গ অবস্থায় পাইছে, একটা শার্ট আছে, মাথায় আঘাত আছে। মানে মানুষ হিসাবে আর এটা কবরস্থান বেশি সময় আরো বহুত বেশি হওয়া হতো। সকাল থেকে দুপুর এর মধ্যে ৮টি নতুন কবর খোঁড়া হলো এই কবরস্থানে, যদিও রোহিঙ্গাদের মৃত্যুর হিসাব রাখছেন না কেউ।